একটা ভাইরাল ক্লিপ নিয়ে একটা দেশের রাজনীতি, একটা রাজ্যের রাজনীতি লোকসভা নির্বাচনের মতো একটা নির্বাচনের আগে বিপুল ভাবে আবর্তিত হচ্ছে। সেই রাজনীতির যে কারবারিরা তারা এই বিষয়টিকে ভোটের একটা অপটিমাইজেশন, অর্থাৎ কে বেশি ভোট পাবেন সেই জায়গায় ব্যবহার করার চেষ্টা করছেন। মানুষের দৈনন্দিন রুটি রুজি, দেশের এগিয়ে যাওয়া, মানুষের শিক্ষা স্বাস্থ্য, এর বাইরে এক একটি মানুষ তার জীবন, তার চারপাশের যে পরিবেশ, তার বাইরে লোকসভা নির্বাচনের আগে এক একটি ভোটে পরিবর্তিত হয়েছেন। আমরা রাজনীতি করতে গিয়ে স্বতঃস্ফূর্ত আন্দোলনটাকে ছোট করলাম না? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। সন্দেশখালীর একটি ভাইরাল ভিডিও ক্লিপ, যা কিনা সন্দেশখালীর পুরো ঘটনার মোড়টাই অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন। শাসক দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি প্রেস কনফারেন্স করেছেন নজিরবিহীন ভাবে। শুধু তাই নয়, রাজ্য রাজনীতিকে ঠিক লোকসভা ভোটের আগে রীতিমতো তোলপাড় করে দিয়েছে। রাজনৈতিক প্রভাব কতটা পড়তে পারে, এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন অধ্যাপক বিশ্লেষক শুভময় মৈত্র। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। যে ভাইরাল ক্লিপ নিয়ে আমরা আলোচনা করছি সব জায়গায়, আলটিমেটলি এই পুরো বিষয়টা আপনি কিভাবে দেখেন? রসমন বলে একটা সিনেমা হয়েছিল 50-এর দশকে, কুরোসাওয়া জাপানের বিখ্যাত পরিচালক তিনি, এবং সেইখানে একটা হত্যার ঘটনা ছিল এবং তারপর কে হত্যাটি করেছেন এটা জানার একটা বিষয় ছিল, এবং শেষমেশ যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে সঠিকভাবে একটা সত্যকে খুঁজে বার করা একটা সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপটে সেটা অসম্ভব। ফলে কেউ একটা কিছু বলছেন, তার মধ্যে কোনটা সত্য কোনটা অসত্য আমরা কোনোদিনই বার করতে পারবো না। কিন্তু একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে আপনি যদি সন্দেশখালী বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত দেখেন, সেখানে শাসক দলের দৌরাত্ম্য এবং নিম্নবিত্ত মানুষের যে দুরবস্থা, অর্থাৎ সেখানে প্রচুর জমি যেখানে চাষ হতো, সেই চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে যে চিংড়ির চাষ হয়েছে, যে নিম্নবিত্ত মানুষ, সেই নিম্নবিত্ত মানুষ তাদের সুবিধা পাননি। আমাদের যে শহুরে বুদ্ধিজীবীরা, তারা হয়তো সেই চিংড়ি মাছ কিনে খেয়েছেন, কিন্তু তারাও কখনো সাধারণভাবে কোনো একটি ঘটনা না ঘটলে তো আর তারা দৌড়ে যান না, তারা শহরের মধ্যেই থাকেন এবং তারাই রাজনীতির যে ভাবগতিক সেটাকে পরিবর্তন করেন, সেই নিয়ে কথা বলেন। আদতে সারা বিশ্ব জুড়েই, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশে, পশ্চিমবঙ্গই বলুন বা ভারত, নিম্নবিত্ত মানুষরা কখনোই সুখে থাকে না। এই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালীতে নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে মানুষের ওপর বহুদিন ধরে যে অত্যাচার, যে অবিচার, সেই জায়গায় কে কোন রাজনৈতিক দলে ছিলেন, কে কবে দল পাল্টেছেন, এই আলোচনাগুলোর বাইরে গিয়ে সাধারণ মানুষ যে খুব ভালো নেই সেই বিষয়টাই বাইরে বেরিয়ে এসছে। এবং রাজনৈতিক দলের নেতারা মানেই তো তারা যে শুধু দেশের ভালো চান, দেশ শাসন করবেন ভালোভাবে, এমন নয়। সেখানে রাজনীতির কারবারিরা থাকেন। রাজনীতির কারবারিদের একটা মূল কাজ কি? নির্বাচনের আগে বেশি ভোট তাদের নিজের দলের দিকে নিয়ে যাওয়া। তো সেই রাজনীতির যে কারবারিরা তারা এই বিষয়টিকে ভোটের একটা অপটিমাইজেশন, অর্থাৎ কে বেশি ভোট পাবেন সেই জায়গায় ব্যবহার করার চেষ্টা করছেন। ফলে সত্য সন্ধানে হয়তো আপনি সফল হবেন, আমার কাছে কোনোদিনই আমি সত্যে পৌঁছতে পারবো না, এবং কে সত্যি কে মিথ্যে বলছেন সেটা বোঝাও আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু এটাও বুঝতে পারছি যে বিশেষ বিশেষ রাজনৈতিক দল তারা চাইছেন এই যে ভিডিও, তার কতটা সত্যি কতটা মিথ্যে সমস্ত সংবাদ মাধ্যম দেখানোর সময় বলছে যে আমরা সত্যি জানি না যে এই ভিডিওর সত্যতা কতটা। এর মাধ্যমে দিনের শেষে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভোটে কার সুবিধা হবে। তার মানে বুঝতে পারছেন, মানুষের দৈনন্দিন রুটি রুজি, দেশের এগিয়ে যাওয়া, মানুষের শিক্ষা স্বাস্থ্য, এর বাইরে এক একটি মানুষ তার জীবন, তার চারপাশের যে পরিবেশ, তার বাইরে লোকসভা নির্বাচনের আগে এক একটি ভোটে পরিবর্তিত হয়েছেন এবং তাদেরকে সেভাবেই দেখা হচ্ছে। এটাই সবচেয়ে দুঃখের। মানে আলটিমেটলি আরো একটা প্রশ্ন, একটা ছোট্ট ভিডিও ক্লিপ সন্দেশখালীর মানুষের উপর অত্যাচার হয়েছে কি হয়নি সেইটাকে নির্ধারণ করতে পারে? একেবারেই না। এইটাই তো বারবার আমরা বলি যে আমাদের দেশের যে গণতন্ত্র, সেটাই তো আপনি গিয়ে দেবেন তো ভোট একটা। এবারে একটা ভোট দেওয়ার সময় আপনার জীবনের কত দুঃখ কষ্ট, কত চাওয়া পাওয়া সব মিলিয়ে মনে হতে পারে না কিছুটা বিজেপি কে দিই, কিছুটা সিপিএম কে দিই, কিছুটা তৃণমূলকে দিই, কিছুটা কংগ্রেসকে দিই। আপনি তো পারেন না। দিনের শেষে আপনাকে গিয়ে সেই একজনকেই ভোট দিতে হয়, বড় জোর নোটা। আর দ্বিতীয় হচ্ছে সেই ভোটটাও আপনি ঠিকভাবে দিতে পারেন কিনা। আপনার পাড়ার যিনি একটু শক্তিমান, যার পেশির জোর বেশি, যার অর্থের জোর বেশি, তিনি আপনার ভোটটাকে বিভিন্নভাবে প্রভাবিত করেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে গণতন্ত্রের যেমন একটা সফল গণতন্ত্র ভারতবর্ষ, প্রায় 98 কোটি মানুষের নাম ভোটার লিস্টে, 60-70 কোটি মানুষ ভোট দেবেন, তার যে
ভালো বিষয়টা, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, অন্যদিকে তার যে ক্রাইসিস, এই ক্রাইসিসের জায়গাটাও বুঝতে হবে। সেই ক্রাইসিসের জায়গাটা হচ্ছে এইটা, যে এই গণতান্ত্রিক যে ব্যবস্থাটা আছে তার বিপুল অসম্পূর্ণতা, যেখানে কিনা একটা ভাইটাল ক্লিপ নিয়ে একটা দেশের রাজনীতি, একটা রাজ্যের রাজনীতি লোকসভা নির্বাচনের মতো একটা নির্বাচনের আগে বিপুল ভাবে আবর্তিত হচ্ছে। কোথাও গিয়ে এই স্বতঃস্ফূর্ত আন্দোলন, অনেক পরে বিজেপি বাম বিরোধীরা ওখানে ঢুকেছে, কিন্তু প্রাথমিকভাবে আন্দোলনটা তো স্বতঃস্ফূর্ত ছিল, মহিলাদের জাগরণ ছিল। দেখুন, রাজনীতির ভাবনা নিয়ে একটা গোলমাল হচ্ছে। আপনি যে শিক্ষা নিয়ে যে আন্দোলন করছেন, যারা সত্যিকারের চাকরি পেয়ে রাস্তায় বসে আছেন, বা সন্দেশখালীর মানুষ, তারা কিন্তু শুরুতে একটা কথা বারবার বলছেন, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই। এই যে কথাটা বলার মানে কি? এই কথাটার মানে মানুষ কিন্তু খুব গোলমেলে জায়গায় পড়ে গেছেন। আপনাকে একটা উদাহরণ দিয়ে এই প্রসঙ্গে, ধরুন তৃণমূল কংগ্রেস। আমরা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যখন তৃণমূল কংগ্রেসের কোনো সমালোচনা করছি, খুব স্বাভাবিক, যারা শাসক দলে আছেন তৃণমূল বা বিজেপি কেন্দ্রে, তাদেরই তো রাজনৈতিক বিশ্লেষণে সমালোচনা করতে হয়। সিপিএম কংগ্রেস এখন আসন নেই, তাদের পরিবর্তনের ক্ষমতাও কম, তারা আবার আসন পেলে তাদের আমরা সমালোচনা করব। এবার ধরুন তৃণমূল কংগ্রেসের একটা বিষয় নিয়ে সমালোচনা করা হচ্ছে, আপনার যে ভিডিও তার তলার কমেন্টে দেখবেন তাদের সমর্থকরা উত্তেজিত হচ্ছেন, দু চারটি খারাপ কথা লিখছেন। একইভাবে তাদের দলের মধ্যের মানুষ, অর্থাৎ কুণাল ঘোষ মহাশয় যখন সম্পূর্ণভাবে দলে থেকে তৃণমূলের বিরুদ্ধে বলছেন, বা যখন দেবকে প্রশ্ন করা হচ্ছে র্যাপিড ফায়ারে মমতা বন্দ্যোপাধ্যায় নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে পশ্চিমবঙ্গের আপামর মানুষ অনেকেই হয়তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা নেবেন তার রাজনৈতিক প্রজ্ঞা এতদিনের, সেখানে দেব উত্তর দিচ্ছেন দেব, তিনি প্রশংসা করছেন বিজেপির একজনের, সেখানে কিন্তু মানুষের অসুবিধে হচ্ছে না। তার নিজের দলের লোক যখন বিরোধী পক্ষের প্রশংসা করছে, মানুষের অসুবিধে হচ্ছে না। যে মানুষ ভোট দিতে যাবেন, যিনি তৃণমূল হতে চাইছেন, তিনি কিন্তু যিনি বিশ্লেষকের কথা বলছেন তার কথা শুনে তার বিরক্তি লাগছে। একই কথা বিজেপির ক্ষেত্রে সত্যি। আজকে তাদের দল পশ্চিমবঙ্গে একটা বিপুল ভাবে তৃণমূল দ্বারা পরিচালিত, তৃণমূলের প্রচুর মানুষ আছেন, কিন্তু তাদের যখন সমালোচনা করা হচ্ছে তখন তারা রাগ করছেন। একইভাবে আপনি কলকাতা উত্তর কেন্দ্রে আসুন, কলকাতা উত্তর কেন্দ্রে যদি একটু নজর করে দেখেন, আদতে লড়াই হচ্ছে সেই অতীত কংগ্রেসের 3 জন প্রার্থীর মধ্যে। 3 জন প্রার্থী কিন্তু কংগ্রেসের আন্দোলন থেকে উঠে আসা, 3 জনেই সিপিএম বিরোধী, কিন্তু আপনাকে তাদেরকে 3টে রাজনৈতিক দলে দেখতে হচ্ছে। এই যে আমাদের যে ভাবনার জায়গার সীমাবদ্ধতা, যে আমি যাকে সমর্থন করছি তখন যুক্তি দিয়ে করছি না, আমি আমার ভোটটা দিতে যাওয়ার সময় আমি একটা আবেগে ভাসছি বা মিডিয়া দেখে ভাসছি, তার বাইরে দাঁড়িয়ে আমার ভোটটা যে আমার রুটি রুজি, আমার বেঁচে থাকা, আমার চারপাশের পরিবেশ, এবং সেই জায়গায় একই রকম ভাবে সন্দেশখালীর আগের ঘটনা বা আজকের ভিডিও আমাকে প্রভাবিত করবে কিনা, এইটা সাধারণ মানুষের ভালোভাবে বুঝতে পারার মধ্যেও একটা গণতন্ত্র আছে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আমাদের দেশের সাধারণ মানুষের ওপর। ফলে তাদেরকে বুঝতে হবে সমালোচনা এই মুহূর্তে কিন্তু যারা শাসক তাদের বিরুদ্ধেই হবে। যথারীতি সন্দেশখালীর বিষয়ে সবচেয়ে বেশি টেলিভিশন মিডিয়ায় উঠে আসছেন তৃণমূল এবং বিজেপি। সেখানে যদি নিরাপদ সর্দার, তিনিও তার বক্তব্য রেখেছেন, কিন্তু তাই নিয়ে কি আমরা খুব আলোচনা করছি না? তার কারণ কি, এই যে তৃণমূল এবং বিজেপির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জায়গাটায় কিন্তু মানুষ প্রভাবিত হচ্ছেন এবং মানুষ কোন দিকে যাবেন ভাবছেন। সেই কারণেই সন্দেশখালী নিয়ে এত আলোচনা। এবং শেষ যেটা বলি, সেটা যে সন্দেশখালী নিয়ে বারবার জিজ্ঞেস করা হচ্ছে যে সারা পশ্চিমবঙ্গের ভোটে কতটা প্রভাব ফেলবে। অবশ্যই একটা আঞ্চলিক প্রভাব আছে, একটা লোকালাইজ যে এফেক্ট, আর সুদূর প্রসারী প্রভাব পড়ার মতন জায়গায় যাবে কিনা তার জন্য তো আপনাকে ইতিহাসের পাতায় সেটা কিভাবে যাচ্ছে তার জন্য অপেক্ষা করতে হবে। আজকে একটা লোকসভা নির্বাচনের আগেই আপনি সন্দেশখালীর সবটুকু ইতিহাস লিখে ফেলবেন, এটা হয় না। কোথাও কি আমরা রাজনীতি করতে গিয়ে স্বতঃস্ফূর্ত আন্দোলনটাকে ছোট করলাম না তো? সব সময় এটা হয়তো। আপনি যদি আজকে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন দেখেন, সেই আন্দোলনটা শেষ পর্যন্ত বিজেপি তৃণমূল সবাই মিলে সেখানে পৌঁছে গেল। এবং তারপর আপনি যদি 2008-এর পঞ্চায়েত নির্বাচন দেখেন, অর্থাৎ এত বছর সিপিএম এর যে শাসন, মানুষের একটা ক্ষোভ থাকবেই এত বছর শাসন করলে, সেই জায়গাটা যে মানুষের ক্ষোভটা ওই আন্দোলনটার নিরিখে বেরিয়ে এলো। অবশ্যই ভারতবর্ষের কৃষি আন্দোলন, জমি রক্ষা আন্দোলনে এটা স্থান পাওয়া উচিত। এবার তৃণমূল শাসকের আসনে বসে করলেন কি, ইতিহাস বইয়ে ঢুকিয়ে দিলেন, পট করে ঢুকিয়ে দেখলেন যাদের নাম দিচ্ছেন তাদের কজন পরে বিজেপিতে চলে গেল। অর্থাৎ বারবার আপনার সঙ্গে এই নিয়ে আগে আলোচনা হয়েছে, ইতিহাসকে জারিত হতে দিতে হবে, বুঝতে হবে। আজকে এই সন্দেশখালী পশ্চিমবঙ্গের 42টা আসনে কতটা প্রভাব ফেলবে অঙ্ক কষে 4 জন বলে দিলেন, এরকম ভাবে হয় না। মানুষ বুদ্ধিমান, মানুষের যথেষ্ট রাজনৈতিক শিক্ষা আছে পশ্চিমবঙ্গের। তারা ভাবুন, তারা দেখুন, তারা যেটা বিশ্বাস করবেন, যেটা সত্য বলে মনে করবেন, সেইভাবে তারা নির্বাচনে ভোট দেবেন। একটা সন্দেশখালী সমস্ত ইস্যু এমনটাও নয়, আবার সন্দেশখালী কারোর মনে প্রভাব ফেলতেও পারে।
না কোথাও আমার একটা শেষ প্রশ্ন, ঠিক এরকম একটা স্টিং অপারেশনের কথা মনে পড়ে, নারদা কাণ্ড, ঠিক ভোটের আগে নারদা কাণ্ড হয়েছিল মিউনিসিপ্যাল ইলেকশনের আগে, আলটিমেটলি স্টিং অপারেশন ভোট বাক্সেও যে খুব একটা প্রভাব ফেলেছিল, এরকম কি আমরা দৃষ্টান্ত দেখেছি? দেখুন, নারদা কাণ্ডের একটা বিষয় পরিষ্কার তো, যে স্টিং অপারেশন মানে একটা চক্রান্ত। এবার আবার সেই চক্রান্তের ইতিহাসে যদি যান, এই যে নারদা নিয়ে যে প্রশ্নটা করছেন, দেখুন নারদা একটা বড় অংশের মানুষ বলে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই এই নারদা স্টিং অপারেশন করানো হয়েছিল, এই চক্রান্তের কথা বলা হয়। তার যে টাকা নেওয়ার ছবি, সেটা দেখালো কে না, প্রথম সেটা সাংবাদিক সম্মেলন করে দেখালো বিজেপি। বিজেপি দেখানোর পর কি হলো, এই বিষয়ে অভিযুক্ত একজন তিনি চলে গেলেন বিজেপিতে এবং আজকে বিজেপির বড় নেতা। এবং এটা তো মানতেই হবে যে ওই কটা টাকা নিয়ে তাদের পুরো রাজনৈতিক চরিত্র বিচার করা যায় না। একইভাবে এভাবে টাকা নিলেন কেন? একই প্রশ্ন আপনি যদি বড় আকারে দেখেন, রাজনৈতিক দল যে সমাজ থেকে টাকা নেয়, যেমন কিছু রাজনৈতিক দল তো সত্যি রাস্তায় বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তুলছেন, অল্প করে টাকা, আবার একই দিকে নির্বাচনী বন্ডের মাধ্যমে 6,000, 7,000 কোটি, 1,000, 1,500 কোটি টাকা তুলছেন রাজনৈতিক দল। এই যে টাকাটা তুলছেন, এই টাকাটা তো ইন্ডাস্ট্রির কাজে লাগছে না, এই টাকাটা তো চাষের কাজে লাগছে না, এই টাকাটা তো সাধারণ মানুষের কাজে লাগছে না। একই রকম ভাবে পশ্চিমবঙ্গে যে শিক্ষা দুর্নীতির কথা আসছে, তার যে হাজার হাজার কোটি টাকার গল্প হচ্ছে, এগুলো তো আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, আমাদের যে সমাজ ব্যবস্থা, তাতে ব্যবহার করা যাচ্ছে না। এই জায়গাটাই কিন্তু সবচেয়ে সমস্যা সংকুল হয়ে যাচ্ছে, যে রাজনীতিটাকে খারাপ দৃষ্টিতে মানুষ দেখছেন। গণতন্ত্রের এইখানটাতেই আমি বলবো আর একটা সংকট, এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে এবং রাজনৈতিক বিষয়কে রাজনৈতিক ভাবে দেখতে হবে। অত্যাচার শাসক করবেন এবং সাধারণ মানুষ অত্যাচারিত হবেন, এটা গণতন্ত্রের মধ্যেও ঘটে। মানুষ রাগ করবেন, মানুষ ভোটের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন বা রেখে দেবেন। যেমন আরেকটা উদাহরণ আবার দিতে হয়, আজকে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা বাড়া, সেটা যাদের সুবিধে হয়েছে তারা ভোট দিলেন তৃণমূলের পক্ষে। তারা তৃণমূলকে ভোটটা দেওয়ার পর, ধরা যাক তৃণমূল প্রচুর আসন পেল, তারপর তৃণমূল বললো আমরা জিতেছি, এটা প্রমাণ করে যে শিক্ষাক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি। এই ধরনের যে যুক্তি, প্রতিযুক্তি এবং কুযুক্তি, এটাই কিন্তু রাজনীতির সবচেয়ে সমস্যা সংকুল জায়গা। অবশ্যই সবকিছু গিয়ে শেষে রাজনীতিতেই এসে মেলে সমস্ত বিন্দু, মানে লক্ষ্মীর ভান্ডার থেকে সন্দেশখালী, সামাজিক প্রকল্প থেকে সমাজের স্বতঃস্ফূর্ত আন্দোলন, যার একভাবে যদি মিলে যাবার বিন্দুটা হয়, সেই বিন্দুটার নাম নিঃসন্দেহে এই সমাজের রাজনীতি। সমাজের কঙ্কালসার চেহারা, অন্ধকার অংশ বারংবার ঠিকরে বেরিয়ে আসছে রাজনীতি করতে গিয়ে। কোথাও গিয়ে আন্দোলনকে আমরা ছোট করে ফেলছি, ঠিক যেভাবে সিঙ্গুর আন্দোলনকে আমরা কোথাও গিয়ে স্বতঃস্ফূর্ততার জায়গা দিয়ে ছোট করে ফেলেছিলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও।